जहां था जादू बस एक रवा था और नन्ही सी दो जहां मिल से गई लेके वो पंख। আমার 1 বছরের একটি মেয়ে আছে, এটা জেনেও কেন আমাকে বিয়ে করতে রাজি হলেন জানতে পারি? আপনার মেয়ের বাবা হব বলে। বাহ, আপনি তো দেখছি ভীষণ উদার মনের মানুষ। যেখানে একটা বিধবাকে আজকালের সমাজ ঘৃণার চোখে দেখে, সেখানে আপনি একটা মেয়ের বাবা হতে চাইলেন। দেখুন, পৃথিবীর সবাই এক হয় না। আমার চোখ, আমার বিবেক, সবার যে একরকমের হতে হবে এমন কোনো কথা নেই। আপনি কি জানেন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? জি, আমি সবই জানি। আচ্ছা বলুন তো, বাসরঘরটা সাজানো কেমন হয়েছে? এটা কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল নিজের বাসরঘরটা তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজাবো। এবার তে ওর দিকে ভালো করে তাকালো। ওর নাম জাঙ্কুক, তের দ্বিতীয় স্বামী। একটা বাঙালি মেয়ের জন্য এই শব্দটা উচ্চারণ করা খুবই লজ্জার, কিন্তু তের কিছু করার ছিল না। তের প্রথম স্বামী জিমিন, ওদের রিলেশন করে বিয়েটা হয়েছিল। দুই পরিবারের লোকজন খুব সহজেই মেনে নিয়েছিল ওদের। ওরা সুখীও ছিল, এতই সুখ যে ওর তের কপালে আর সুখ সইল না। বিধাতা হয়তো উপরে বসে তের সুখ দেখে মুচকি হেসে বলেছিল, ভাগ্যের নিয়তি আমার হাতে। তুমি যতই বলো আমি সুখী, কিন্তু শেষ খেলায় দেখবে তুমি বড্ড অসুখী। হ্যাঁ, তের সাথে ও ঠিক এরকমই হয়েছিল। বিয়ের কিছুদিন পর তে জানতে পারলো ও মা হতে চলেছে। কি যে খুশি জিমিন! ওর খুশি দেখলে বড্ড ভয় কাজ করত। তের মনে হতো যদি কিছু হয়ে যায় তখন কিভাবে বাঁচবে ছেলেটা। কিন্তু না, নিয়তি তেকে বাঁচিয়ে রেখে দিল কঠিন পৃথিবীর মাঝে, আর ওকে নিয়ে গেল খুব নিষ্ঠুর ভাবে। জিমিন অফিস থেকে এসে বাকিটা সময় তের পেটে কান রেখে কথা বলতো ওর অনাগত বাচ্চার সাথে। তে এসব দেখে হেসে ফেলতো, আর জিমিন মিষ্টি একটা ধমক দিয়ে বলতো, তুমি হাসছো কেন তে? আমি আমার বাচ্চার সাথে কথা বলছি, তোমার কি তাতে? তোমার পাগলামি দেখে হাসছি। হাসো হাসো, যত পারো হাসো। যেদিন আমি থাকবো না সেদিন আমার কথা মনে পড়বে। তুমি থাকবে না মানে? কোথায় যাবে? আবার নতুন লাইন করছো না তো? করতেও তো পারি, মন্দ কি বলো? খুন করে ফেলবো একেবারে। এই কথায় দুজনেই হেসে উঠত। এভাবে দিন যেতে লাগলো। হঠাৎ একদিন ডেলিভারির সময় হয়ে গেল। তেকে হাসপাতালে ভর্তি করানো হলো। ভীষণ পেইন হচ্ছে ওর। জিমিনকে ডক্টর বললো তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসতে। ওইদিকে জিমিনের হাত তের হাতের মুঠোয়, তে শক্ত করে ধরে আছে। জিমিন, তুমি চেও না প্লিজ, আমার ভয় করছে, তুমি আমার কাছে থাকো না। জিমিন আলতো করে তের কপালে চুমু খেয়ে বলল, আরে পাগলি, ভয়ের কিছু নেই, আমি ওষুধ নিয়ে এখনই চলে আসছি। কিন্তু না, জিমিন ওর কথা রাখেনি, আর ফিরে এসে তের হাতটা শক্ত করে ধরে বলেনি, তোমার ভয় নিতে আমি আছি। তে যখন জ্ঞান ফিরল ও জানতে পারলো ওর মেয়ে হয়েছে, কিন্তু সবার মুখে একটা কষ্টের ছাপ চলচল করছে। সবাই আছে কিন্তু জিমিন নেই। তে ওর মাকে জিজ্ঞাসা করলো, মা ও কোথায়? তের কথা শুনে ওর মা রুম থেকে বাইরে চলে গেল। এতে তে আরো অবাক হয়ে গেল। তেকে কেউ কিছু বলছে না, সবাই দূরে দূরে থাকছে আর তেকে এড়িয়ে যাচ্ছে। তারপর তে বাসায় চলে আসলো। মেয়েটা একদম ওর বাবার মতো হয়েছে। একদিন জিমিন তের পাশে শুয়ে শুয়ে চুল নিয়ে খেলছিল। হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলল, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? নাম পেয়েছি। ছেলে হলে রাখবো তেইয়া, আর মেয়ে হলে রাখবো কিমচি। বাবা রে, তুমি যেভাবে চিৎকার করলে আমি ভেবেছি হয়তো কি না কি পেয়েছো। আরে কি বলো তুমি? আমার ছেলে মেয়ের নাম পেয়েছি, এটা আমার কাছে 7 রাজার ধনের থেকেও বেশি। ঠিক আছে বাবা, এই নামই রেখো। এবার খুশি তো? সেদিন তের মেয়ের নাম ঠিক করলো কিমচি। তে বাসায় আসার পর ওকে ওর শাশুড়ি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলেছিল, মারে তুই আগে নিজেকে শান্ত কর, শক্ত হ তুইও যদি ভেঙে পড়িস আমাদের কি হবে বল? শাশুড়ি এমন কান্না দেখে খুব অবাক হলো তে। একে তো জিমিনের কোনো খবর নেই, তারপর ওর শাশুড়ির কান্না। মনে মনে জিমিনের উপরও অনেক রাগ হচ্ছে তে, কারণ ও যে কাজের পাগল। হয়তো অফিস থেকে স্যার কোনো কাজে পাঠিয়েছে, হয়তো তের কথা ভুলেই গেছে জিমিন। তে ঠিক করে এবার জিমিন বাসায় আসলে ওর সাথে কোনো কথা বলবে না। তের কথা বিধাতা রেখেছে। তে আর জিমিনের সাথে কথা বলতে পারবে না, কোনো দিনও না। করতে পারবে না কোনো অভিমান, কোনো অভিযোগ। শাশুড়ি কেঁদে কেঁদে বলল, মারে জিমিন রোড অ্যাক্সিডেন্ট করে আমাদের ছেড়ে চলে গেছে। তোর জন্য ওষুধ নিয়ে ফেরার পথে ওর অ্যাক্সিডেন্ট হয়। মা হয়ে যদি আমি ধৈর্য ধরতে পারি, তুই কেন পারবি না মা? শাশুড়ির কথা শুনে তের মনে হচ্ছিল কেউ ওর কলিজা ধরে জোরে টান মেরেছে।
কষ্টের অনুভূতি ওর থেকে মুছে গেছে, চোখ থেকে পানিও পড়ছে না, কান্নাও আসছে না। শুধু ওর মনে হচ্ছে এখনই ও মরে যাবে। পৃথিবীর সব থেকে কঠিন সত্যি হচ্ছে প্রিয় মানুষের মৃত্যুর খবর, যেটা মেনে নিতে হয় হাজারো কষ্টের সাথে মিতালি করে। একটার পর একটা দিন তের জীবন থেকে সরে যেতে লাগলো। জিমিনের মৃত্যুর পর ওর শাশুড়িও মারা গেলেন মাত্র 6 মাসের ব্যবধানে। তের জন্য এটা ছিল আরেকটা শোক। পৃথিবীটা মনে হতে লাগলো ভীষণ কঠিন। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে লাগলো ওর, ভেঙে পড়লো ও খুব। ঠিক এমন সময় পরিবার থেকে সিদ্ধান্ত নিল তেকে আবার বিয়ে দেবে। শ্বশুরও সাথে একমত। সবাই মিলে ছেলে খোঁজ করতে লাগলো। এই বহুবার সবাইকে বুঝিয়েছে বাকিটা জীবন এভাবেই থাকবে, কিন্তু না, ওর শ্বশুর কঠিনভাবে বলে দিলেন তিনি বেঁচে থাকতে তেকে সুখী দেখতে চান। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কোথায় নিয়ে এলাম। আসলে কি জানেন, অতীত রোজ মানুষকে এভাবে তাড়া করে বেড়ায়। তে একটা মুহূর্ত ভুলতে পারেনি অতীতকে। যাই হোক, বর্তমানে ফিরি। রাত প্রায় শেষ হতে চলেছে। তের নতুন স্বামী জাঙ্কুক ঘুমিয়ে আছে কিমচিকে বুকের ভিতর নিয়ে, আর তে বাইরে বারান্দায় বসে বসে ভাবছে, আচ্ছা জাঙ্কুক কি পারবে কিমচিকে ওর বাবার মতো ভালোবাসতে? পারবে আমাকে আমার অতীত ভুলিয়ে ভালো রাখতে? এইসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে যায় ওখানে। পৃথিবীর নিয়ম অনুযায়ী তে আর জাঙ্কুকের সংসার কেটে যাচ্ছে। জাঙ্কুক মানুষ হিসেবে অসাধারণ, কিমচি ওর কলিজা। একটা মুহূর্ত মেয়েটাকে ছাড়া থাকতে পারে না জাঙ্কুক। অফিসে যাওয়ার পর কয়েকবার ফোন করে খোঁজ খবর নেবে। তের ভালো লাগে ওর মনের উদারতা দেখে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজও তের কাছে স্বামীর অধিকার দাবি করতে আসেনি জাঙ্কুক। এই তো সেদিনের কথা, তে কিমচিকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে গেছিল। জাঙ্কুকের কাছে আরেকটা চাবি আছে, তাই ভিতরে ঢুকতে সমস্যা হয়নি ওর। সেদিন তে ঘুমিয়েছিল এলোমেলো হয়ে, কেমন যেন শীত করছিল ওর। কিমচি ওর পাশে গভীর ঘুমে। ঠিক এমন সময় ও বুঝতে পারলো ওর কপালে কারো হাত। সাথে সাথে তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক কোনো কিছু না বলে তের গায়ে কাঁথা গায়ে দিয়ে চলে গেল। তে শুয়ে শুয়ে সব বুঝতে পারলো যে জাঙ্কুক চাইলেই পারতো স্বামীর অধিকার খাটাতে, কিন্তু না। বাসর ঘরে জাঙ্কুক তেকে বলেছিল, আপনাকে বিয়ে করেছি, কিন্তু যেদিন আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন সেদিন আমার চাওয়া পাওয়া ভাববার বিষয় আপনার হাতে থাকবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কিভাবে একটা বিবাহিত পুরুষ নারী সঙ্গ ছাড়া থাকতে পারে। হ্যাঁ পারে, মানুষ ইচ্ছে করলে সব পারে, আর যারা বলবো পারে না তারা হচ্ছে মানুষরূপী হিংস্র পশু। জাঙ্কুক মাঝে মাঝে তেদের নিয়ে বাইরে ঘুরতে যায়। এদিক ওদিক ঘুরে তেকে নিয়ে যায় জিমিনের বাড়িতে, যেখানে জিমিনের বাবা আর ভাইয়েরা থাকে। ওদের সাথে কিছু সময় কাটিয়ে চলে আসে ওরা। জাঙ্কুকের এই কাজটা তের কাছে ভালো লাগে। ও তেকে এতটাই কেয়ার করে যে তের নিজের অজান্তে ভালোবাসা ওর উপর জন্ম নিল। সেদিন হঠাৎ করে জাঙ্কুক বাড়িতে চলে এলো। খুব জ্বর ওর গায়ে, এসেই শুয়ে পড়লো। আর তে রান্না করছিল। ওকে এভাবে চলে আসতে দেখে তে একটু অবাক হলো। কি হলো, ও তো এভাবে কখনো আসে না। তে জাঙ্কুকের কাছে গিয়ে বলল, কি ব্যাপার, আজ হঠাৎ চলে এলেন যে? কোনো সমস্যা আপনার? আসলে সকাল থেকে মাথা খুব যন্ত্রণা, খুব খারাপ লাগছে, তাই চলে এলাম। আমাকে একটু পানি দিতে পারো? তে তাড়াতাড়ি করে পানি নিয়ে ওকে এগিয়ে দিল। ও কাঁপা কাঁপা হাতে পানি খাচ্ছে। জাঙ্কুকের হাত খুব কাঁপছে। পানি পড়ে গেল জাঙ্কুকের গায়ে। তে টিস্যু এনে মুছতে গিয়ে বুঝতে পারলো শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। ও আটকে উঠে বলল, সে কি, আপনার তো অনেক জ্বর, চলুন ডাক্তারের কাছে যেতে হবে। কিছু হবে না, অফিসে বসে নাপা খেয়েছি, একটু পর জ্বর কমে যাবে। আপনি টেনশন করবেন না, আমি একটু ঘুমাবো, আর যদি আমার ফোন আসে তাহলে আমাকে ডাকবেন না। এই বলে জাঙ্কুক কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়লো। তে ভাবলো ঠিক হয়ে যাবে, তাই কিমচিকে নিয়ে অন্য ঘরে চলে গেল। না হলে মেয়েটা খুব বিরক্ত করবে জাঙ্কুককে। জাঙ্কুকের মা মানে তের শাশুড়ি এলেন খবর শুনে গ্রাম থেকে। তিনি এসে ছেলের পাশে বসে আছেন। সে জাঙ্কুক আর তের দূরত্বের কথা জানেন না। তে একজনের কাছে শুনেছিল ওকে বিয়ে করা নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছিল জাঙ্কুককে ওদের বাড়ির লোকের সাথে। সবার এক কথা, অমন মেয়েকে এই বাড়ির বউ করা যাবে না। পরে জাঙ্কুক সবাইকে কিভাবে রাজি করিয়েছিল তা ওই জানে। যাই হোক, রাতে তে জাঙ্কুকের মার কাছে গিয়ে বলল, মা খেতে চলুন, এসে কিছু মুখে দেননি, এখন চলুন খেয়ে নেবেন। আমার খিদে নেই মা, তুমি খেয়ে নাও। আপনি এভাবে ভেঙে পড়লে চলবে বলুন? আপনি চলুন, আমি ওর কাছে আছি। একরকম জোর করে তে ওনাকে খেতে নিয়ে গেল। রাতে জাঙ্কুকের জন্য স্যুপ বানিয়েছে তে। ওর শাশুড়ি কিমচিকে নিয়ে শুয়ে পড়েছে। তে ওনাকে বলেছে, সকাল থেকে আপনি আবার আপনার ছেলের কাছে বসে থাকবেন, রাতে আমি আছি। আর উনি ঠিক তাই করলেন। ওইদিকে জাঙ্কুকের ওষুধ খেতে হবে। স্যুপ নিয়ে ওর কাছে গিয়ে তে বলল,
অল্প একটু স্যুপ খেয়ে নেন, সকাল থেকে কিচ্ছু খাননি আপনি। মুখ তিতা তিতা লাগছে, ইচ্ছে করছে না তে? হ্যাঁ করুন বলছি, আমি খাইয়ে দিচ্ছি। তারপর জাঙ্কুক উঠে বালিশে হেলান দিল আর তে ওর মুখে অল্প অল্প করে স্যুপ দিতে লাগলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, ওর চোখ ছলছল করে উঠলো। হয়তো বেশি জ্বরের কারণে খেয়ে দিয়ে জাঙ্কুক ঘুমিয়ে গেছে আর তে পাশে চেয়ার টেনে বসে আছে। ওর একটু ঘুম মতো এসেছে, ঠিক তখনই হঠাৎ করে একটা কাঁপুনি টের পেলো। জাঙ্কুকের জ্বর এসেছে, খুব বেশি ঠক ঠক করে কাঁপছে। তাই দেখে তে আরো একটা কম্বল গায়ে জড়িয়ে দিল, তবুও কেঁপে যাচ্ছে। ও এখন কি করবে বুঝতে পারছে না। একরকম নিরুপায় হয়ে কম্বলের নিচে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুকে গম নিঃশ্বাস তে শরীর রাখছে, কোনো কিছু না ভেবেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কিস করা শুরু করে দেয়। আর জাঙ্কুকও একটা ঘোরের মধ্যে চলে যায়। ও দেখে কিস করা শুরু করে। কিস করতে করতে আস্তে আস্তে জাঙ্কুক তের মেয়েকে বাইট করতে থাকে আর ওর দুই হাত দিয়ে তের হাত দুটো শক্ত করে ধরে থাকে। তারপর তেকে আনড্রেস করে ফেলে আর তের অনেক সময় পর জাঙ্কুক শান্ত হলো। তে আর উঠবার চেষ্টা করলো না। কখন ঘুমিয়ে গেছে ও জানে না। সকালে ঘুম ভাঙতেই ও দেখে জাঙ্কুক নেই। কিছুক্ষণ পর তে দেখলো জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো। তারপর তে উঠতেই জাঙ্কুক বলল, আসলে আমি সরি। কেন সরি? এই যে তোমার ঘুম নষ্ট করলাম। এই প্রথম জাঙ্কুক থেকে তুমি করে বলল। তে একটু হেসে দিয়ে বলল, এখন কেমন লাগছে আপনার? অনেক ভালো, মনে হচ্ছে অফিস করতে পারবো। তাহলে তাড়াতাড়ি অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। এই কথায় জাঙ্কুকও হেসে দিল। জাঙ্কুক এখন আগের থেকে একটু ভালো, সারাদিন ভালোই কেটেছে। এর মধ্যে অনেকে এসেছে, ওকে দেখে গেছে। বিকেলে জাঙ্কুক কিমচিকে নিয়ে খেলছে আর তে বিকালের নাস্তা বানাতে ব্যস্ত। ঠিক এমন সময় ওর শাশুড়ি ওর কাছে এসে বলল, কি করছো মা? এই তো মা, আসুন। মা, আপনি কিন্তু আজ রাতে রান্না করবেন, শুনেছি আপনার হাতে ইলিশ পোলাও অনেক মজার। ঠিক আছে, করব। জাঙ্কুকের খুব পছন্দ ওটা। ও যখন লেখাপড়া করতে 8 বছর দেশের বাইরে ছিল, তখন আমার এই রান্না অনেক মিস করতো। তাহলে তো আপনার ছেলে এসেই আপনাকে পাগল করে দিয়েছিল, তাই না? এই কথা বলতেই ওনার মুখটা অন্ধকার হয়ে গেল। থাক মা, ওসব বাদ দাও, তুমি তোমার কথা বলো। না মা, আপনি বলুন কি হয়েছে, আমি শুনতে চাই। এর কথা শুনে শাশুড়ি বলতে লাগলো, এই তো বছর খানেক আগের কথা। জাঙ্কুক এসেছিল লন্ডন থেকে 8 বছর পর। এসেই বলেছিল, মা আমার একটা বন্ধু আছে, ফেসবুকে পরিচয় ওর সাথে। আমার কথা ছিল এসেই আমি ওর সাথে দেখা করব, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। ওর বাবা বলল, জাঙ্কুক তুই এসেই বাইরে বের হচ্ছিস? শুনে যা বাবা, একটু পর বের হোস। বাবা, ওকে আমি সাথে করে নিয়ে আসব, তখন পরিচয় করিয়ে দেবো সবার সাথে। এই বলেই তাড়াহুড়ো করে চলে গেল জাঙ্কুক। জাঙ্কুক এসেছিল 3 ঘন্টা পর, কিন্তু বিধ্বস্ত অবস্থায়। ওকে জিজ্ঞাসা করতে যা বললো তাতে আমাদের শরীর কেঁপে উঠেছিল ভয়ে। কি অবাক হয়ে ওর শাশুড়ির কথা শুনেছিল। কি বলেছিল মা? ওর শাশুড়ি এবার বাইরের আকাশের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, সেদিন জাঙ্কুক কাঁদতে কাঁদতে এসে আমাদের সামনে এলো। ওর বাবা বলল, কি হয়েছে বাবা তোর? বাবা, ও মরে গেছে, আমার সেই বন্ধু মরে গেছে। কি বলছিস? কিভাবে মারা গেছে? তাই তো বলবি, কি হয়েছিল? বাবা, ওর নাম জিমিন, আমাদের ফেসবুকে 4 বছরের বন্ধুত্ব। আমার আর জিমিনের ইচ্ছে ছিল আমি দেশে আসলে সবার সাথে আমরা পরিচয় করিয়ে দেব। আমি আসার পর যখন ওকে ফোন করলাম, তখন ও বলল ও এখন হাসপাতালে, ওর বউয়ের বেবি হবে। এটা শুনে আমি তো আরো খুশি হয়ে হাসপাতালের কাছে গেলাম। ফোন করতে ওর নিচে নেমে এলো, খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। ওষুধ কিনতে কিনতে আমাকে সব বললো। ওর বউটি বেবি হলে আমাকে নিয়ে গিয়ে তের সাথে পরিচয় করিয়ে দেবে। আমিও খুব খুশি। তারপর জিমিন বলল, জাঙ্কুক তুমি এক কাজ করো, বাসায় যাও, আমি তোমাকে ফোন করব। আমি ওর কথা শুনে বাসায় চলে আসছিলাম। ঠিক এমন সময় জিমিনকে কিছু বলে ডাকতে যাব, তখনই জিমিনের পিছন থেকে একটা মাইক্রো মেরে দিল। জিমিন তের চিন্তা নিয়ে মোটেই বুঝতে পারলো না ও ভুল পথে এগিয়ে যাচ্ছে। মা, আমি এই দেখে চিৎকার করে মাটিতে পড়ে গেলাম।
মা, আমি জিমিনকে মেরেছি। ওই সময় আমি কথা না বললে ও আরো আগে ওষুধ নিয়ে যেতে পারতো। জিমিনকে হারাতাম না। এই বলেই জাঙ্কুক কান্নায় ভেঙে পড়লো। কি, আপনি এসব কি বলছেন মা? হ্যাঁ, এটাই সত্যি। আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তা দেখে জাঙ্কুক ওর মাকে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে ওর? ও দরজা লাগালো কেন এইভাবে? বাবা, ও সব জেনে গেছে। কি বলছো? জাঙ্কুক দৌড়ে দরজার সামনে যায়। দরজা খোলো প্লিজ, আমার কথা একবার শোনো। আমি চাইনি জিমিন এভাবে সবাইকে ছেড়ে চলে যাক। তোমাকে আমি সব খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সাহস হয়নি। তুমি যদি আমাকে ভুল বোঝো তখন। এই নিয়ে কয়েকবার জাঙ্কুক থেকে ডাকাডাকি করেছে, কিন্তু দরজা খুলে নিতে ও মনে মনে বলছে, কেন করলো আমার সাথে এমন? সবকিছু জেনেও কেন অভিনয় করে গেছে দিনের পর দিন জাঙ্কুক? ওর শাশুড়ির কথা শুনে এতটাই শক খেয়ে গেছে যে ভাষা হারিয়ে ফেলেছিল। এত কিছু ঘটে গেছে, কিন্তু জাঙ্কুক আমাকে একবারও বললো না। কথা শেষ হতেই তে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তের চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল। তে জাঙ্কুকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর শাশুড়ি ওর এমন আচরণে অবাক হয়ে গেল। তিনি কিমচিকে নিয়ে সরে যায়, আর তেও ওখান থেকে শোবার ঘরে এসে পড়ে। পিছনে পিছনে জাঙ্কুক আসছিল, আর জাঙ্কুক আসতেই তে বলল, কেন করলে আমার সাথে এমন? তুমি জিমিনের বন্ধু, এটা দিনের পর দিন কেন গোপন করেছো? তে, বোঝার চেষ্টা করো। আমার আর জিমিনের বন্ধুত্ব, এটা আমরা ছাড়া আর কেউই জানতো না। আমি যদি মৃত্যুর পর হঠাৎ করে বলি আমি ওর বন্ধু আর বন্ধুর বউকে বিয়ে করতে চাই, তাহলে কি সেটা সবাই ভালো চোখে নিত বলো? বন্ধুর বউ বলে করুণা করেছো, তাই তো? করুণা করিনি, বন্ধুর ভালোবাসা বাঁচিয়ে রেখেছে। বাহ জাঙ্কুক, তুমি তো মহান মানুষ, তোমার তুলনা হয় না। আমার সাথে দিনের পর দিন তুমি চিট করেছো। তোমার সাথে একটা মুহূর্ত আমি থাকতে চাই না। তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তোমার দায় মনে করেছো। তোমাকে আমি কিভাবে বোঝাবো কতটা ভালোবাসি? প্লিজ তুমি এই ধরনের কথা বলো না। আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই, কিন্তু আমি চাই না। তুমি অভিনয় করেছো, সবকিছু জেনেও আমার সাথে ইমোশনাল নিয়ে খেলেছো। আমার ইমোশনালকে তুমি কি মনে করেছো? হ্যাঁ, জিমিনকে চিনতে এটা আগেই বলা উচিত ছিল তোমার। আর এই মিথ্যা লোকই আমাদের আলাদা করে দিল জাঙ্কুক। এই বলে জোর করে জাঙ্কুককে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিল তে। ওর মনে হচ্ছে জাঙ্কুক ওদের করুণা করেছে এতদিন। কারো করুণা নিয়ে বাঁচতে চায় না। এর শাশুড়ি সব জেনে গেছে। তিনিও কয়েকবার ডাকাডাকি করলেন। তে বলেছে খিদে নেই। চিমচিকেও নিজের কাছে এনে রেখেছে। ও ছাড়া তের আর কেউ নেই। এটা ভাবতে সমস্ত চোখের জল একসাথে বেরিয়ে আসতে চাইল ওর। নিজেকে সামনে রাখতে না পেরে হাওয়া করে কাঁদতে লাগলো। জাঙ্কুক কেন করলো আমার সাথে এমন? আমি তো একা একা জিমিনের ভালোবাসা নিয়ে ভালোই ছিলাম। কেন এসব করোনা করে আমার ইমোশনাল নিয়ে দিনের পর দিন খেলা করলো? কেন করলো এমনটা? এইভাবে ওই দিন আর রাত কেটে যায় তেজ। বসে আছে, তাদের কাছে গিয়ে তে বলে, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন না। বৌমা, তুমি কি পাগল হলে? আমি সবকিছুর জন্য দায়ী। জাঙ্কুক আমাদেরও কোনোদিন বলেনি এত কিছু। বিশ্বাস করো বৌমা, জাঙ্কুক তোমাদের ছাড়া বাঁচতে পারবে না। ওকে এভাবে শাস্তি দিও না। আর আমি জানতাম না যে ওই তুমি। মা, আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আমাকে সবকিছু খুলে বলতো, তাহলে বুঝতাম আসলে ওর কোনো দোষ ছিল না, কিন্তু ওর ভুল ছিল আমার কাছে লুকানো। ওই দিন জাঙ্কুকের উপরে তের এতটাই রাগ অভিমান হয়েছিল যে মনে হচ্ছিল ওর জন্য জিমিন তেকে ছেড়ে চলে গেছে। কেন সেই দিন জিমিনকে আটকেছিল? তাহলে জিমিন আগেই চলে আসতো। জাঙ্কুক চুপচাপ বসেছিল। তের পথ আটকায়নি। ওর শাশুড়ি কিমচিকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু তের কিছুই করার ছিল না। একরকম জোর করে চলে এলো ওর বাবা মায়ের কাছে। তারপর থেকে যায় কিছুদিন। আজ এক সপ্তাহ তে ওর বাবার বাড়িতে। জাঙ্কুক অজস্রবার থেকে ফোন করেছে। তে বাধ্য হয়ে ফোনই অফ করে রেখেছে। সবাইকে বলে দিল কেউ যদি এই নিয়ে তের সাথে কিছু বলে তো ও ওর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে। ওর বাবা মা এই শুনে চুপ হয়ে আছে। এই নিয়ে কেউ কোনো কথাও বললো না, কিন্তু সবার নীরব কান্না বুঝতে পারছে যে, কিন্তু ওর কিছুই করার নেই।
অনেক ভেবে তে ঠিক করলো ও কিমচিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তের একটা বান্ধবীকে তে সব বললো। তে আরেকবার ভেবে দেখতে, আমি অনেক ভেবেছি জেনে জাঙ্কুককে ডিভোর্স দিতে চাই। বাবা মা মেনে নেবে? এটা আমার লাইফ, আমার ভালো আমি বুঝবো। তুই বল জব ঠিক করতে পারবি কিনা? ঠিক আছে, তুই এক কাজ কর, আমার কাছে বুসানো চলে আয়। এখানে আমার স্যারের সাথে কথা বললে উনি ঠিক করে দেবে। ঠিক আছে জেনে, আমি 2 দিন পর আসছি। জেনির সাথে কথা বলে তের ভালো লাগলো। জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে যাওয়াই ভালো। রাতে ওর বাবা মাকে জানালো সবকিছু। শুনে ওর বাবা বলল, তোমাকে সুখে দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এতে যদি তুমি সুখে থাকো তো আমার কিছু বলার নেই। ওর মা কিছুই বললো না, শুধু চোখে পানি ফেলছে। এই কিছু না বলে রুমে চলে যায়। তৈরি হতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। এভাবে কেটে যায় 2 দিন। 2 দিন পর ওদের বাস চলছে গোসালের দিকে। এই জানালার পাশে বসা, বাইরের মৃদু বাতাস এসে লাগছে ওর নাকের মধ্যে। হঠাৎ করেই বাসটা থেমে গেল। একজন চিৎকার করে বলল, ওদের গাড়িতে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে। সবাই হুড়মুড় করে দেখতে চলে গেল। এ বসেই রইল। একজন বলতে লাগলো, ইস কি বিধ্বস্ত লাশ, দেখলেই ভয় করছে। আহা, তার সন্তান হবে, স্বামী হবে, আল্লাহ জানেন। তে লোকটার কথা শুনে নিচে নেমে গেল। কাছে এগিয়ে যেতে যা দেখলো তা দেখে ও চমকে উঠল। এই যে জাঙ্কুক, ও এখানে কিভাবে এলো? দেখে চোখ টিপ টিপ করে বলল, আমাকে ছেড়ে যেও না তে। এতটুকু বলেই জাঙ্কুক মারা গেল। সবাই হাই হাই করে উঠল। হাতে জাঙ্কুকের লাল বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলো। ঠিক এমন সময় তের ঘুম ভেঙে গেল। ওর 2 চোখ দিয়ে এখনো পানি পড়ছে। ঘেমে ভিজে গেছে পুরোপুরি। বুকটা টিপ টিপ করছে। ও উঠে পানি খেলো 2 গ্লাস। কেন আমার স্বপ্ন দেখলো ও জানে না। আসলে জাঙ্কুককে তে ভালোবেসে ফেলেছে খুব, তাই এই স্বপ্ন দেখেছে। এখন আর জাঙ্কুকের থেকে দূরে থাকতে পারছে না। এ বলে ওঠে, না না, জিমিনকে আমি হারিয়েছি, কিন্তু আমি জাঙ্কুককে হারাতে চাই না। আমি ওকে ভীষণ ভালোবাসি। তে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিল। আগের সিম খুলে রেখেছিল। ওটা ভর্তি জাঙ্কুকের মেসেজ আসছে একটার পর একটা। তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ফোন করলো। ওর সাথে সাথে রিসিভ করলো। জাঙ্কুক, তুমি কোথায় আছো? তোমার কিছু হয়নি তো? আমি সত্যি সত্যি ভালো নেই, তোমাকে ভীষণ মিস করছি। এবার তো জোরে জোরে কেঁদে দিল। আমিও মিস করছি জাঙ্কুক, অনেক বেশি মিস করছি। আমি এখন আসছি তোমাকে নিতে, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে ফোন কেটে দিল জাঙ্কুক। একটু পর দরজায় কারো শব্দ। এই দরজা খুলতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আর কোনো কিছু না ভেবে ওকে জড়িয়ে কাঁদতে লাগলো। আগে কেন নিতে আসুন জাঙ্কুক? তাহলে তো বুঝতে পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো। কখনো হারিয়ে যাবে না তো? মৃত্যু ছাড়া কখনোই না। জাঙ্কুকও থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন সময় কিমচি হাঁটে হেঁটে পা করে ওদের সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনেই অবাক। জাঙ্কুক হেসে দিয়ে ওকে তুলে তুলে আদর করে বলল, এই দেখো তুই আমাদের মেয়ে হাঁটতে শিখে গেছেন। ওর কথা শুনে হেসে দিল। একটু পর তের বাবা মা ঘর থেকে বের হতে জাঙ্কুক স্নান করতে এগিয়ে গেল। এর ভীষণ ভালো লাগছে। জাঙ্কুকের ভালোবাসা ওকে বাঁচতে শিখিয়েছে। উনি একটু সুখী, বড্ড সুখী।